খেয়ে নিস তুই। তুমি খাবে না? না। কোথায় যাবে? খেয়ে যাও, দুপুর তো হয়েই গেছে। এত কথা বলতে বলেছে কে? খেয়ে ঘুমাবি, আমি সন্ধ্যায় ফিরবো। আচ্ছা। শ্রবণ বেরিয়ে যায় রুম থেকে। সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে রইল, খ্যাক খ্যাক না করে, একটু ভালোভাবেও তো বলা যায়। শ্রবণ বাইক নিয়ে টিএসসির মোড়ে চলে আসে। হাসান আগে থেকেই ওর অপেক্ষায় বসে আছে বাইকের উপর। শ্রবণকে দেখেই বাইকের উপর থেকে নেমে দাঁড়ায় হাসান। শ্রবণ বাইক থেকে নেমে কোলাকুলি করে আবারও অভিনন্দন জানায় হাসানকে। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত? আগে তো বললি না কিছু। কিভাবে বলবো ভাই, বিয়ে নিয়ে তো আমারও কোনো প্ল্যান ছিল না। তাহলে কিভাবে কি হলো? সবকিছু খুলে বলে হাসান। সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকে শ্রবণ, তারপর বলে, তুই রিতাকে ভালোবাসিস? হ্যাঁ, প্রায় 2 বছর হয়েই গেল। 2 বছর ধরে ভালোবাসিস, আর আজকে বলছিস আমাকে? আরে ভাই, বললাম তো সবকিছু। তাই বলে তুই লুকিয়ে যাবি আমার কাছ থেকে? একবার তো বলতে পারতি। এই যে এখন বলছি, মামাকে কি বলবো, রাজি হবে কিনা? তাছাড়া আমারও বিয়ে করার ইচ্ছে ছিল না। ভালোবাসিস অথচ বিয়ে করবি না, এটা আবার কেমন কথা? হাসান চুপ করে থাকে। শ্রবণ ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলে, বিয়ের কথা বলছিস না কেন? আরে বাদ দে সব কথা, বিয়ে কবে? দিন ঠিক হয়নি এখনো। ও, ওরা কখন আসবে? কি জানি, আসতে বলেছি সেই কখন। বিয়ের কথা বলছিস ওদের? না, বললে কত কি বলবে আল্লাহ তাআলা ভালো জানেন। শ্রবণ হেসে হাসানের গলা জড়িয়ে ধরে চায়ের দোকানের দিকে এগিয়ে বলে, ওরা হাউ হুতাশ করবে, আর আমরা বউ বাচ্চা নিয়ে পেড়ে থাকবো। হ্যাঁ, বই তো হলো না এখনো, বাচ্চা আসবে কোথা থেকে? এসে যাবে খুব শীঘ্রই, প্যারা নিস না। আমি বিয়ে 3 মাস পর জানতে পেরেছি বাবা হচ্ছি, ইনশাল্লাহ। তুই 1 মাস পরেই জানতে পারবি তুই বাবা হচ্ছিস। আয় এখন চা খাই। ফ্ল্যাটে সন্ধ্যায় ফেরার কথা থাকলেও শ্রবণের ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেছে। হাসান জোর করে ওকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। হাসান আর রিতার বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো মাত্র 2 দিন পর শুক্রবার। সেদিন হাসান আর রিতার বিয়ে খাওয়ার জন্য হাজারো জোরাজোরি করলেও শ্রবণ খায়নি। ও শুধু ফিরে আসার জন্য ছটফট করছিল। বেডরুমে এসে দেখে সোহা শুয়ে আছে উল্টো ফিরে। শ্রবণ কিছু না বলে ফোন, ওয়ালেট আর বাইকে চাবি রেখে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে ট্রাউজার আর টি শার্ট পরে বিছানার কাছে এগিয়ে আসে। সোহা? সোহা সাড়া দেয় না। শ্রবণ 2 হাতের উপর ভর করে সোহার উপর ঝুঁকে সোহার মুখের দিকে তাকায়। সোহা ঘুমিয়েছে। এখন ঘুমাচ্ছে কেন? হাত তুলে সোহার গালে কপালে হাত ছোঁয়ায়। জ্বর তো হয়নি, ঠিকই আছে। সোহার গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ওঠ। চমকে শোয়া থেকে উঠে বসে দ্রুত আতঙ্কিত হয়ে এদিক ওদিক নজর বুলায়। ভয় পেয়ে গেছে। শ্রবণ মুখের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, কখন এসেছো? শ্রবণ কপাল ভ্রু কুঁচকে সোহার দিকে তাকিয়েছিল এতক্ষণ। আস্তে করেই তো ডাক দিয়েছে, তারপরে এত ভয় পর কি হয়েছে বুঝতে পারছে না। গম্ভীর গলায় বলে, কিছুক্ষণ আগেই। শরীর খারাপ লাগছে? না, এই সময় ঘুমিয়েছিলি কেন? শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ফ্রেশ হয়ে আয়, খাবো। হুম। সোহা বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে আগায়। শ্রবণ ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। সোহা ফ্রেশ হয়ে আসলে ওকে নিয়ে খাওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রবণের জন্য ভাত বেড়ে দিয়ে নিজের জন্য বেড়ে নেয়। একটু আগে ঘুম থেকে ওঠার কারণে এখন মোটেও খেতে ইচ্ছা করছে না সোহার। ভাত মাখার সময় শ্রবণের ফোনে মেসেজে নোটিফিকেশন আসে। প্লেটের পাশে থাকা ফোনের স্ক্রিনে তাকায় হাসানের মেসেজ। ভাত মাখতে মাখতে মেসেজে রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে পড়ে। রিপ্লাই দেওয়া শেষ করে ভাত মুখে তুলে নেয়। সঙ্গে সঙ্গে মুখ থেকে সব ভাত উগড়ে ফেলে দেয় ফ্লোরে। খেকিয়ে বলে, এসব কি রান্না করেছিস? কেন, কি হয়েছে? তেতো, লবণ দিয়ে ভরা। কোথায় লবণ বেশি? ঠিকই তো আছে। ঠিক আছে, নে খেয়ে দেখ। শ্রবণ এক লোকমা তুলে সোহার মুখের দিকে বাড়িয়ে ধরে। সোহা শ্রবণের বাড়িয়ে রাখা হাতের দিকে তাকে হা করে মুখে পুড়ে নেয় ভাত। সঙ্গে সঙ্গে নিজেও মুখের ভাত উগড়ে ফেলে দিয়ে পানি খায় দ্রুত। শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, এখন ফেলে দিলি কেন? সোহা শ্রবণের প্লেটের দিকে তাকিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। নিজের প্লেট থেকে এক লোকমা তুলে শ্রবণের মুখের দিকে বাড়িয়ে ধরে বলে, এটা খাও। এই বালের রান্না খেয়ে মুখের 12টা বাজাতে চাই না আর। এটা খাও আগে। খাবো না। তেতো লাগবে না, খেয়ে দেখো। শ্রবণ মুখে পুড়ে নেয়। আসলেও তেতো না তো, তাহলে ওর প্লেটের খাবার এত তেতো কেন? এই ডাইনির বাচ্চা, আমার প্লেটে কি মিশিয়েছিস? আমি কিচ্ছু মেশাইনি, তুমি মিশিয়েছো। আলগা লবণ নিতে নিতে বেশি নিয়ে ফেলেছো।
শ্রবণ সোহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের প্লেটের দিকে তাকায়। নিজের ভুল বুঝতে পেরে আর কিছু বলে না। মেসেজের রিপ্লাই দেওয়ার তালে বোধহয় বেশি লবণ দিয়ে ফেলেছে। শ্রবণ হাত ধুয়ে আসে বেসিন থেকে। সোহা লবণ মেশানো ভাত অন্য একটা বাটিতে ঢেলে রেখেছে। শ্রবণ খাওয়া বাদ দিয়ে চুপচাপ বসে আছে। খাও। হ্যাঁ, শ্রবণকে হা করতে দেখে সোহা নিজেই হা করে তাকিয়ে আছে ওর মুখের দিকে। হা করে কি দেখছিস? খাওয়া। আমি খাইয়ে দেব? আমার আর কটা বউ আছে যে তারা খাইয়ে দেবে? সোহা মিনমিন করে বলে, তুমি হাত দিয়ে খাও। খাইয়ে দিলে দে, না তো আমি গেলাম। বসো, দিচ্ছি। সোহা শ্রবণকে খাইয়ে দিতে শুরু করে। শ্রবণ খাচ্ছে আর মেসেজে হাসানের সঙ্গে কথা বলছে। তুই খাওয়া। শ্রবণকে খাওয়াতে খাওয়াতে সোহা নিজেও খেতে শুরু করে। কি জ্বালা, এত বড় ছেলেটাকে খাইয়ে দিতে হচ্ছে। অসুস্থ ছিল তখন খাইয়ে দিয়েছে, সেটা এক ভাব। এখন তো সুস্থই আছে। শ্রবণ মেসেজে কথা বলছে আর আরামসে খাচ্ছে। মেসেজ করতে করতে আবার মুচকি মুচকি হাসছে। ওর হাসুজ্জ্বল মুখের দিকে একটু পরপর নজর দিচ্ছে সোহা। হাসলে শ্রবণকে দারুণ লাগে, না হেসে সবসময় মুখটা কেমন গম্ভীর করে রাখে, দেখলেই ভয় লাগে সোহার। কিছুক্ষণ হাঁ করে থাকার পরেও যখন মুখে খাবার ঢোকে না, তখন ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায়। দিচ্ছিস না কেন? সোহা প্লেট থেকে একটা মাংসের টুকরা তুলে শ্রবণের মুখে ঢুকিয়ে দেয়। তারপর আবার ভাত নিতে শুরু করে। প্লেটের ভাত শেষ হয়ে গেছে, সেজন্য ভাত নিচ্ছিল। আর এদিকে তার একটু দেরি সহ্য হচ্ছে না। এখন ফোনের স্ক্রিনে তাকিয়ে ফিক করে হেসে ওঠে শ্রবণ। সোহা কপাল ভ্রু কুচকে তাকায় ওর মুখের দিকে। এভাবে কপাল ভুরু কুচকে তাকিয়েছিস কেন? হ্যাঁ, দে। সোহা খাইয়ে দিতে শুরু করে। আবার ওর নিজের আর খেতে ইচ্ছা করছে না। দিচ্ছিস না কেন? দে। ভাত শেষ। শ্রবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার মুখের দিকে তাকায়, তারপর প্লেটের দিকে তাকায়, তারপর তাকায় যে বাটিটাতে ভাত রাখা ছিল সেটার দিকে। বাটিতে বা প্লেটে কোনোটাতেই ভাত নেই। ভাত শেষ? হ্যাঁ। কিভাবে শেষ হলো? খেয়ে শেষ করেছো? কতটুকু চালের ভাত রান্না করছিস আজ? অন্যদিন যতটুকু রাঁধি ততটুকুই। আজকে তুমি ভাত বেশি খেয়েছো। কোথায় বেশি খেলাম? খাওয়াতে শুরু করলাম একটু আগে। পানি খাও এখন। বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে এটো প্লেট বাটি গুছিয়ে রেখে বেসিনের দিকে আগায় হাত ধোয়ার জন্যে। শ্রবণ পানি পান করে বসা থেকে উঠে দাঁড়ায়। পেট যেন ফেটে যাবে এবার। আল্লাহ, মেসেজ করার তালে তালে কত খেয়েছে আজ। সোহা হাত ধুয়ে টেবিলের কাছে এগিয়ে আসে। আবার বাড়তি তরকারি ফ্রিজে রাখার জন্য বাটি হাতে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণ গলার স্বর বাড়িয়ে বলে, এই ডানের বাচ্চা, খাইয়ে দিতে বলছি বলে জন্মের খাওয়া খাইয়ে দিছিস নাকি? একেবারেই এত খেয়েছিস কেন? সোহা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, দিতে একটু দেরি হলে হা হা দে দে করেছো, আর এখন আমার দোষ দিচ্ছ কেন? তাই বলে এত খাওয়াবি? তুমি খেয়েছো, আমি খাইয়ে দিয়েছি, এখন আমার কি দোষ? তোমার পেট, তুমি বুঝতে পারোনি ভরেছে নাকি খালি আছে। পানি খাওয়ার পর গলা পর্যন্ত ভরে গেছে, এখন আমি ঘুমো কিভাবে? বাইরে থেকে একটু হেঁটে আসো। এই ভরা পেট নিয়ে এখন আমি হাঁটতে যেতে পারবো না, বেশি হাঁটলে পেট ফেটে যাবে। কথাগুলো বলে উল্টো ঘুরে রুমের দিকে হাঁটা শুরু করে। সোহা ওর পেছনে পেছনে হেঁটে রুমে চলে আসে। বিছানায় উঠে চিত হয়ে শুয়ে পড়ে শ্রবণ। আরাম না পেয়ে কাত হয়ে শয়। নিজের হাতে খেলে জীবনেও এত খেত না, জীবনে এভাবে খায়নি কোনোদিন। কিভাবে আজ এত খেলো? আজকের মতো করে এক সপ্তাহ খেলে ভুঁড়িওয়ালা মোটা অঙ্কের হয়ে যাবে। সোহার দিকে তাকিয়ে রাগী গলায় বলে, এই ডান্নির বাচ্চা, তোর পেট বড় হয়েছে বলে তুই আমার পেটও বড় বানিয়ে দিলি খাইয়ে। একটু কম খাওয়ালে কি হতো? হ্যাঁ, সোহা চোখ মুখ ছোট করে বলে, তুমি খেতে চেয়েছো বলেই তো খাওয়ালাম। আর একদিন এভাবে খাওয়ালে তোর খবর আছে। না খেলেও জ্বালা, আবার বেশি খেলেও জ্বালা। আল্লাহ, আজকের মতো পেটটা কমিয়ে দাও, জীবনে আর এভাবে খাবো না। হাসানের বিয়ে উপলক্ষে সোহাকে নিয়ে শপিং করতে এসেছে শ্রবণ। সোহাকে নিয়ে আসলেও সোহা নিজের জন্য কোনো কিছু পছন্দ করেনি। দুজনের সবকিছু শ্রবণ নিজের পছন্দে কিনেছে। কেনাকাটা শেষ করে সন্ধ্যার আগে আগে শপিং মল থেকে বের হয় দুজন। শপিং ব্যাগগুলো পেছনে রেখে সোহাকে গাড়িতে বসাবে, তখন আরেকটা জিনিসের কথা স্মরণ হয় শ্রবণের। এখন আবার ভেতরে যেতে হবে, সামনেই একটা জুয়েলারি শপ আছে, এখন আর ভেতরে যেতে পারবে না। সোহা কোনো প্রশ্ন না করে শ্রবণের পেছনে পেছনে পা বাড়ায়। শ্রবণ কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে দাঁড়িয়ে যায়। সোহা তো ওর সঙ্গে আসছে না। পেছনে ফিরে তাকিয়ে দেখে সোহা রাস্তার কিনারায় দাঁড়িয়ে
জুতা থেকে কি যেন ছাড়ানোর চেষ্টা করছে, পা ঘষে ঘষে। সোহার পিছনে তাকিয়ে দেখে একটা বাইক রাস্তার কিনার ঘেঁষে দ্রুত গতিতে সোহার দিকে এগিয়ে আসছে। শ্রবণ সোহার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, সোহার নাম ধরে। আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দেয় সোহার দিকে। শ্রবণের এত জোরে চিৎকার শুনে হকচকিয়ে যায় সোহা। কিছু বুঝে ওঠার আগে শ্রবণ ছুটে এসে সোহাকে একটানে রাস্তা থেকে সরিয়ে এনে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সোহা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে দ্রুত গতিতে ছুটে চলে যায় একটা বাইক। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেল। শ্রবণের হার্টবিট বেড়ে গেছে। ভয়ে আতঙ্কে সোহার হাত পা সহ পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। ভয়ে চোখ বন্ধ করে শক্ত হাতে আঁকড়ে ধরেছে শ্রবণকে। শ্রবণ বাইকে যাওয়ার পথের দিকে তাকিয়ে যা মুখ দিয়ে আসছে তাই বলে গালাগালি করছে। এই ছেলেকে ধরতে পারলে জানেই মেরে ফেলতো। এখন রাগ আর ভয় দুটোর সংমিশ্রণে শ্রবণের শরীরও থরথর করে কাঁপছে। একটু দেরি হলে কি হতো? আজ সঠিক সময়ে যদি পেছনে ফিরে না তাকাতো। আশপাশ থেকে বেশ কয়েকজন মানুষ এগিয়ে এসেছে ওদের কাছে। কয়েকজন বাইকার ছেলেটাকে বকাবকি করছে। শ্রবণ সোহার দিকে তাকিয়ে বলে, তুই ঠিক আছিস? সোহা কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে, জানলে ওখানে দাঁড়াতাম না। তুই ঠিক আছিস? হ্যাঁ। ওই শহরের বাচ্চাকে হাতের কাছে পেলে টেনে ছিঁড়ে ফেলবো। পাশ থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ বলেন, বাপের টাকায় বাইক কেনে, সেটা নিয়ে রাস্তায় বের হলে মানুষকে আর মানুষ ভাবে না, আশপাশ তাকিয়েও দেখে না, চোখ কান বন্ধ করে চালানো শুরু করে। এইসব বেপরোয়া ছেলেরাই অ্যাক্সিডেন্ট করে, যেখানে সেখানে মরে পড়ে থাকে। এইসব ছেলেদের হাতে বাইক না দিয়ে কোদাল ধরিয়ে দেওয়া উচিত মাটি কাটার জন্য, তাহলে শরীর গরম, রক্ত ঠান্ডা হয়ে যাবে। আরও কয়েকজন অনেক কিছু বলেন। একজন পানি নিয়ে আসে সোহার জন্য। শ্রবণ সোহাকে পানি খাওয়ায়। সোহা নিজের পায়ে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না। শ্রবণ রাগের মাথায় আরও কিছুক্ষণ গালাগালি করে এই ছেলেটাকে। সোহাকে পাজা কোলে তুলে নিয়ে গাড়ির দিকে আগায়। সোহা হেঁচকি তুলতে তুলতে বলে, পেটে অনেক জোরে ঝাঁকি লেগেছে, বাবুর কিছু হবে না তো? সোহাকে ফ্রন্ট সিটে বসায় শ্রবণ। সোহার পা দুটো গাড়ি থেকে বাইরে রয়েছে। সমান তালে কাঁপছে হাত দুটো। শ্রবণ টিস্যু দিয়ে সোহার চোখ মুখ মুছিয়ে দিয়ে বলে, শান্ত হ, কিছু হয়নি। বাবুর কিছু হবে না তো? ভয় লাগছে আমার। তোকে বলেছিলাম আমার সঙ্গে যাওয়ার জন্য, তুই রাস্তায় দাঁড়িয়ে পড়লি কেন? আমি যদি সঠিক সময়ে পেছনে ফিরে না তাকাতাম তাহলে কি হতো এখন? শ্রবণের রাগী গলা স্বর শুনে সোহার কান্না বাড়ে। কাঁদতে কাঁদতে বলে, জুতো নিচে কি যেন লেগে গিয়েছিল, সেটাই ছাড়ানোর চেষ্টা করছিলাম, ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। শ্রবণ সোহাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, দোষটা আমারই, তোর হাত ছাড়া ঠিক হয়নি আমার। বাবুর কি কোনো ক্ষতি হবে? কিছু হবে না ইনশাল্লাহ, ভয় পাস না। আগামীকাল চেক আপ করে নিয়ে আসবো। সোহাকে ছেড়ে পানির বোতল হাতে নিয়ে আবারও পানি খাওয়ায়। সোজা করে বসিয়ে দিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। ঝুঁকে সোহার তল পেটে চুমু খায়। কয়েকটা হাত বুলিয়ে বলে, কিছু হবে না তোমার ইনশাল্লাহ। বাবা এরপর থেকে আরও সতর্ক থাকবে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণ সোহার গাল মুছিয়ে দেয়। আবার গাড়ির দরজা লাগিয়ে ঘুরে এসে নিজে বসে ড্রাইভিং সিটে। এসি অন করে টেম্পারেচার কমিয়ে দেয়। ভয় পেয়ে দুজনেই ঘেমে নিয়ে জবজবে হয়ে গেছে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে দুই হাত নিজের পেটের উপর রাখে। শ্রবণ ওর দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। আজকে আহসান আর রিতার বিয়ে। শ্রবণ একটু পরে সোহাকে নিয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হবে। এর মধ্যে শ্রবণের ফোন আবারও বেজে ওঠে। রিসিভ করে কানে ধরতে হাসানের গলার স্বর ভেসে আসে, কোথায় তোরা? বের হয়েছিস? বের হবো এখন। বলেছিলাম সকালে বাড়িতে আসতে, আসলি না। বিয়ে হবে সেন্টারে, বাড়িতে গিয়ে কি করব? তোরা কোন পর্যন্ত বের হয়েছিস? বের হব? বিয়ে তোর, তুই বের হসনি আর আমাকে তাড়া দিচ্ছিস? আমার বিয়ে বলে কি আমি আগে আগে গিয়ে তোদের জন্য ওয়েট করব? শ্রবণ মুচকি হাসে। আচ্ছা রাখছি তাহলে। হুম। শ্রবণ ফোন রেখে দেয়। সোহা অফ হোয়াইট গাউন পরেছে, সঙ্গে বেঁধেছে অফ হোয়াইট কালার হিজাব, লাইট মেকআপ করেছে। শ্রবণ পরেছে ব্ল্যাক প্যান্ট আর অফ হোয়াইট শার্ট। শার্ট ইন করা গায়ের সঙ্গে ফিটিং হয়ে আছে। চুলগুলো স্পাইক করেছে। হাতে ব্র্যান্ডের ঘড়ি, সানগ্লাস এখনও পরেনি, তবে পরার জন্য বের করে রেখেছে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নেয়। হ্যান্ডসাম লাগছে। সোহার দিকে ঘুরে দাঁড়ায়। সোহা বিছানায় বসিয়ে আছে, তাকিয়েছিল এতক্ষণ। ওর দিকেও তাকাতে সোহা দৃষ্টি নামিয়ে নিয়েছে। শ্রবণের গম্ভীর স্বর শুনে চোখ তুলে তাকায়, আবার মৃদু স্বরে বলে, হয়েছে তো অনেকক্ষণ আগেই, এখন শুধু জুতোটা পরবো। পর তাহলে, বসে আছিস কেন? সোহা বিছানা ছেড়ে নেমে এসে জুতা পরে নেয়। শ্রবণ কাবার্ড থেকে গিফট বক্স বের করে। সানগ্লাস পরে সোহার হাত ধরে ফ্ল্যাট থেকে বের হয়। বের হতে সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা। শ্রবণ দেখেও না দেখার ভান ধরে সোহাকে টেনে নিয়ে লিফটের দিকে আগায় দ্রুত পায়ে। কোনো অনুষ্ঠানে যাচ্ছ নাকি দুজন?
শ্রবণ চুপ করে থাকে। সোহা শ্রবণের ভয়ে কিছু বলছে না। ভদ্রমহিলা ওদের দুজনের সঙ্গে লিফটে প্রবেশ করে। শ্রবণ বুঝতে পারে না যখনই ওরা ফ্ল্যাট থেকে বের হয় তখনই এই মহিলাও কিভাবে বের হয়। সোহাকে নিয়ে ফ্ল্যাট থেকে বের হলে ভদ্রমহিলার সঙ্গে দেখা হবেই হবে। শ্রবণের গাড়ি এসে সেন্টারে পৌঁছায়। গাড়ি থেকে নেমে দাঁড়াতে ওর বন্ধুরা এসে ওর পাশে দাঁড়ায়। এত দেরি করলি কেন? তোদের মতো তো আজাইরে বসে থাকি না আমি। সোহা গাড়ি থেকে বের হতে চারজন একসঙ্গে সালাম দেয় সোহাকে। সোহা সালামের জবাব দিয়ে শ্রবণের হাত ধরে। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আপনারা? আমরাও আলহামদুলিল্লাহ। চলুন ভেতরে যাই। নতুন জামাইয়ের আসার তো এখনো নামই নাই। ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে সিফাত আফসোসের সুরে বলে। সকলেরই বউ হয়ে যাচ্ছে, শুধু আমারই হচ্ছে না। বাকি তিনজন বলে। আমাদেরও কিন্তু হয়নি। শ্রবণ গম্ভীর গলায় বলে। চারজন একে অপরের গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এখানে বসে। কেউ দয়াময় করে যদি বউ ভিক্ষে দিয়ে যায়। এই শালা, অন্যের বউ দিয়ে কি করব? চুপ কর ইডিয়েট। তোদেরকে বউ ভিক্ষা দিবে সেটা বলছি, অন্যের বউ তোদের দিয়ে যাবে এমনটা বলিনি। গর্ধব কোথাকার। এক লাইন বেশি বোঝে। তুইও তো 4 লাইন বেশি বুঝিস শালা। তোর বোনকে নিয়ে আয়, বিয়ে করে নেই হাসানের সঙ্গেই। তোর কাছে বোন বিয়ে দিচ্ছে, তুই দিবি? থাকো এই আশা দেয়। বকবক করতে করতে ভেতরে প্রবেশ করে 6 জন। লাইটের রোশনায় পুরো কমিউনিটি সেন্টার ঝলমল করছে। হাসান সাদা শেরওয়ানি আর গোলাপি পাগড়িতে গম্ভীর মুখে প্রবেশ করে ভেতরে। বন্ধুরা দুপাশে ঘিরে ধরে আছে। শ্রবণ হাসানের মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে। কি হয়েছে, মন খারাপ কেন? হাসান নিজেও মৃদুস্বরে বলে। আজকে আমার জীবনের বিশেষ একটা দিন, অথচ আজকে আমার পাশে আমার মম ড্যাড কেউ নেই। একজন পৃথিবীতেই নেই, আরেকজন থেকেও নেই। তোর আর আমার ভাগ্যটা এমন না হলেও পারত। হাসানের কথা শুনে শ্রবণেরও মন খারাপ হয়ে যায়, তবু নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে। এত খুশির একটা দিনে মন খারাপ করছিস কেন? আমাকে এত জ্ঞান দিস অথচ নিজে এখন মুড অফ করে বসে আছিস। মমকে অনেক মনে পড়ছে। মম যখন ছিল আমি তার গুরুত্ব বুঝতে পারিনি। যখন হারিয়ে গেল তখন যেন আমার সব কিছুই নিয়েই হারালো। সেসব কিছু আমি এখনও ফেরত পাইনি, আর কোনোদিন পাবও না। আজকে অন্তত মন খারাপ করিস না। কথা বলতে বলতে স্টেজের কাছে চলে আসে ওরা। আস্তে আস্তে স্টেজের উপর উঠে সামনের দিকে ঘুরে দাঁড়ায় হাসান। ওকে দাঁড় করিয়ে রেখে ওর বন্ধুরা নিচে নেমে আসে। সামনে থাকা সকলের দিকে একবার নজর বুলায় হাসান। এত এত মানুষজনের কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে ছটফটিয়ে ওঠে ভেতরটা। হঠাৎ করে এর লাইট ডিম হয়ে আসে। মাইকে ঘোষণা হয়। এবার আসছেন আজকের রাতের সবচেয়ে সুন্দর মানুষটি, আমাদের কনে। হাসান সামনের দিকে তাকায় আবার। লাল বেনারসি শাড়িতে রীতা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে বাবার হাত ধরে। মাথার ঘোমটা হালকা করে নামানো, মুখে লাজুকতার আবরণ। দুরু দুরু বুক আর কাপা কাপা পায়ে এগিয়ে আসছে জীবনের নতুন অধ্যায়ের দিকে। কয়েক দফায় চোখ তুলে তাকিয়ে হাসানকে দেখে নিয়েছে ইতিমধ্যেই। হাসানের চোখ আটকে আছে ওর দিকে। চারিপাশের শব্দ যেন মুহূর্তে স্তব্ধ। রীতা কাছাকাছি আসতে দুজনের চোখাচোখি হয়। একটুখানি লজ্জা, একটুখানি হাসি আর অনেকখানি নতুন স্বপ্ন। দেখতে দেখতে স্টেজে উঠে দাঁড়ায় হাসান। রীতাকে সঙ্গে নিয়ে বসে। পরপর ক্যামেরায় ক্লিক হতে শুরু করে। ক্যামেরার ফ্ল্যাশ চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কাজীকে স্টেজে নিয়ে আসা হয়। এখন 5 জনের স্বাক্ষর আর ওদের দুজনের কবুল বলার মাধ্যমে দুজনে প্রবেশ করে নতুন জীবনের সূচনায়। রীতার সামনে রেজিস্ট্রি পেপার দেওয়া হয় স্বাক্ষর করার জন্য। ওর হাতে কলম তুলে দেন রেজওয়ান আহমেদ। রীতা বাবার মুখের দিকে তাকায়। স্বাক্ষর কর। ঘাড় ঘুরিয়ে হাসানের মুখের দিকে তাকাতে হাসান চোখের ইশারায় স্বাক্ষর করতে বলে। স্বাক্ষর করতে গিয়ে রীতার হাত মৃদু কাঁপছে। কাপা কাপা হাতে স্বাক্ষর করে দেয়। রীতার হাত থেকে নিজের হাতে কলম তুলে নেয় হাসান। তাকায় প্রাণপ্রিয় বন্ধুর দিকে। শ্রবণ সোহাকে নিয়ে সামনেই বসে আছে চেয়ারে। হাসানকে নিজের দিকে তাকাতে দেখে হাত তুলে বৃদ্ধাঙ্গুল দেখে শুভ কামনা জানায়। বাকি বন্ধুদের দিকে তাকিয়ে ওরা একসঙ্গে বলে ওঠে। প্যারাময় জীবনে প্রবেশ করার জন্য শুভ কামনা বন্ধু। নিজেকে লিখে দে বউয়ের নামে। বেস্ট অফ লাক বন্ধু। 4 জনের কথা শুনে অনেকেই শব্দ করে হেসে উঠেছে। হাসান নিজেও মুচকি এসে স্বাক্ষর করে দেয়। 3 কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় দুজনার। বর বউকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে সবাই। এই গেস্টরা সেন্টার থেকে ফিরে গেছে। রেজওয়ান আহমেদ বাড়িতে অল্প সংখ্যক গেস্ট এসেছেন। রীতার নানার বাড়ির মানুষ আর হাসানের দাদার বাড়ির কয়েকজন। হাফিজ আহমেদ ভিডিও কলে ছেলের বিয়ে দেখেছেন। হাসানের বন্ধুরাও এসেছে এই বাড়িতে। শ্রবণ সোহাকে একা ছাড়েনি, আর পুরোটা সময় সোহার সঙ্গেই আছে। সোহা চোখ মুখ ডলে শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে। ফ্ল্যাটে কখন ফিরবে? ঘুম পাচ্ছে আমার।
এই তো এইটু পরেই ফিরবি। শ্রবণ হাসানকে ডেকে আনে নিজের কাছে। এখন তাহলে আমরা যাই? চলে যাবি? হ্যাঁ। খাওয়া দাওয়া করে যা সবাই। আর কত খাবে রে ভাই? সেই বিকাল থেকে শুধু খাচ্ছিস আর খাচ্ছিস, আর খালি পেটে ফেটে যাবে তো। শ্রবণ সোহাকে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। ওদের দুজনের সঙ্গে 4 বন্ধু উঠে দাঁড়ায়। হাসানের মামা মামি আর নানির কাছ থেকে বিদায় নিয়ে বাইরের দিকে আগায়। ওদের এগিয়ে দেওয়ার জন্য হাসানও ওদের সঙ্গে বাইরের দিকে পা বাড়ায়। রিতাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে এসেছে সোহা। বাইরে বেরিয়ে এসে রাফি হাসানের দিকে তাকিয়ে বলে, জামাই, তোর বউ তোর অপেক্ষায় বসে আছে তো বাসর ঘরে। আহারে, আমার যে কবে একটা বউ হবে। এই দুজন নাকি জীবনে বিয়েই করবে না, অথচ একজন বাপ হতে চলেছে, আরেকজন একটু পর বাসর ঘরে যাবে। বিয়ে করব না করেই সবার আগে বিয়ে করে নিল দুজন। যদি বিয়ে করব বলতো তাহলে না জানি এতদিনে কয় সন্তানের বাপ হয়ে যেত দুজনেই। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায়। আবার এদের কথা শুনে ওর শুধু কান গরম হয় আর গাল লাল হয়। সাকিব সুর তুলে গান গেয়ে বলে, আজ লুডো খেলবো রে হাসান। হাসান পায়ের জুতো খুলে ছুঁড়ে মারে সাকিবের গায়ে। জুতা মারছিস কেন ভাই? খেলবি তো? হাসান মুখ খোলার আগে সিফাত দূরে সরে গিয়ে বলে, হাসান ভাই, ছক্কা হাঁকানো চাই। হাসান দ্বিতীয় জুতোটাও খুলে সিফাতের গায়ে ছুঁড়ে মারে। সিফাত নিজের পায়ের একটা জুতো খুলে হাসানের জুতোটা পরতে পরতে বলে, নতুন জামাইয়ের জুতা পরি, সেই বদৌলতেই যদি আমি দ্রুত জামাই সাজতে পারি। সাকিব দ্বিতীয় জুতোটা পরতে পরতে বলে, তাহলে আমি বাদ থাকবো কেন? একটু থেমে আবারও বলে, ভাই ছক্কার আগে যেটা উইকেট না পড়ে। এই নষ্টদের সঙ্গে থাকতে থাকতে আমার মনটাও নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তোর সঙ্গে থেকেও তো আমরা ভালো হলাম না, সেই নষ্টই হচ্ছে দিন দিন। শ্রবণ গম্ভীর গলায় বলে, হবে কিভাবে? তোরা তো শ্রবণকে থামিয়ে দিয়ে সাকিব বলে, দেখ ভাই, দেখা কি দেখাবি? অবশ্য তোর কোনো কিছু দেখার ইচ্ছে আমার নেই। রাফির কথা শুনে সাকিব রাফির পেছনে একটা লাগায়। কটমট করে তাকিয়ে বলে, তোকে কে দেখতে চেয়েছে? তুই তো বললি। তুই তো এটা বলিসনি, দেখ অমুক ভাই। শ্রবণ হাসানের দিকে তাকিয়ে বলে, এই পাগলদের কথা না শুনে তুই ভেতরে যা। রিতা তোর অপেক্ষায় আছে বসে। দেখ ভাই হাসান, ছক্কা কিন্তু হাঁকানো চাই। কথাগুলো বলেই দৌড় গেটের দিকে। বাকিরা সিফাতের যাওয়ার পথে তাকিয়ে রইল। শ্রবণ সহ সবাই আরও একবার হাসানের কাছ থেকে বিদায় নেয়। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে শ্রবণ পিছনে ফিরে হাসানের দিকে তাকায়। ডান হাত তুলে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে হাসি মুখে বলে, বেস্ট অফ লাক ভাই। শ্রবণ, তুইও? যা যা ভেতরে যা। সোহাকে গাড়িতে বসিয়ে নিজেও বসে ড্রাইভিং সিটে। বাকিরা যার যার বাইক নিয়ে বেরিয়ে গেছে রাস্তায়। শ্রবণ গাড়ি স্টার্ট দিয়ে বলে, আমারও কেমন বাসর বাসর ফিলিংস হচ্ছে। শ্রবণের কথা শুনে লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে সোহা। শ্রবণ গম্ভীর গলায় আবারও বলে, এটা কেমন হলো না? আমি তো এখনো বাসরই করলাম না। বিয়ে করেছি কিন্তু বাসর করিনি। এটা মানা যায় না। আমিও বাসর করতে চাই। সোহা হা করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। শ্রবণ সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করছে। এই ছেলে কি বলছে? সব বাপ হয়ে যাচ্ছে, অথচ বলছে কিনা বাসর করেনি। সোহা বিস্মিত হয়ে বলে, তুমি বাসর করনি? শ্রবণ শান্ত গলায় বলে, না। তাহলে আমি প্রেগনেন্ট হলাম কি করে? পেটে বাবু আসলো কি করে? রাস্তার সাইডে গাড়ি দাঁড় করায় শ্রবণ। গাড়ি থামাতে দেখে ভয় পেয়ে যায় সোহা। ভুল কিছু কি বলে ফেললো? শ্রবণ সোহার দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, তুই যেভাবে প্রেগনেন্ট হয়েছিস সেটাকে বাসর বলে না। বাসর ওইভাবে হয় না। কিছুক্ষণ চুপ করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকার পর মিনমিন করে বলে, বাসর না বললে কি বলে? বাসর কাকে বলে? কিভাবে বাসর হয়? শ্রবণ সিট বেল্ট খুলে সোহার উপর ঝুঁকে আসে। অনেকটা ভয়ে সোহা সিটের সঙ্গে পিছিয়ে যায়। শ্রবণ গলার স্বর আগের চেয়েও ভারী আর গম্ভীর করে বলে, বাসরের আগে ফুল দিয়ে খাট সাজাতে হয়। ফুল আর ক্যান্ডেল দিয়ে সুন্দর করে রুম সাজাতে হয়, নাহলে বাসরের ফিলিংস আসবে। হাসান আর রিতা আজকে যেটা করবে সেটা বাসর, যা আমি আর তুমি করিনি। আমি বাসর করতে চাই ফুল আর ক্যান্ডেল দিয়ে, খাট আর রুম সাজিয়ে। তুই নতুন বউ সাজবি আর আমি বর সাজবো। শ্রবণের কথা শুনে লজ্জায় মুখ লুকাতে চায় সোহা। ব্রাইড আনবক্সিং করার সুযোগও হয়নি আমার। বইয়ের ঘোমটাও তুলিনি। বিয়ের রাতে বাসরও করিনি। আমি এবার বিয়ে করব, তারপর সব করব। শ্রবণের কথা শুনে সোহার মুখ কালো হয়ে গেছে। বুকের ভেতর কেমন করছে। মৃদু স্বরে বলে, তাহলে আমি কোথায় থাকবো? শ্রবণ কপাল ভ্রু কুচকে বলে, মানে? তুমি আবার বিয়ে করলে আমি কোথায় থাকবো? সোহার কথা শুনে দাঁতে দাঁত চাপে শ্রবণ কটমট করে বলে, ডাইনির বাচ্চা তোকে তো আমি বিয়ে করব,
তুই এক ডাইনির বাচ্চাকে নিয়ে জীবন তেনা তেনা। এই জীবনে তোকে ছাড়া আর কাউকে চাই না। বিয়ে করলে তোকে আবার 99 বার বিয়ে করব। সোহা নিজের ভুল বুঝতে পেরে শ্রবণের রাগ দেখে ভয়ে আরো গুটিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, চলো ফ্ল্যাটে ফিরি। আমার বাসর পাচ্ছে। গাড়ি স্টার্ট দাও। শ্রবণ সোহার মুখের দিকে আগায়। সোহার কম্পিত ওষ্ঠজোড়া শ্রবণকে আকর্ষিত করছে। সোহার মাথার পিছনে হাত দিয়ে যেই ওষ্ঠজোড়ায় চুমু খাবে তখনই সোহা শ্রবণের ওষ্ঠের উপর হাত রেখে বাধা দেয়। দুদিকে মাথা নেড়ে বলে, এখানে না, এটা রাস্তা। সোহার হাত সরিয়ে দিয়ে শব্দ করে একটা চুমু খায় সোহার ওষ্ঠজোড়ায়। তারপর নিজের সিটে সোজা হয়ে বসে। সোহার মনে হলো শ্রবণ চুমু নেই, ওর ঠোঁটে ঠাস করে একটা চড় বসালো। শ্রবণ সোহার মুখের উপর দৃষ্টি স্থির রেখে বলে, আমি জানি এটা রাস্তা। আমি বাসা করতে যাইনি, জাস্ট একটা চুমু খেতে গেছি। কিন্তু কিন্তু তুই আমার মোটের 12টা বাজিয়ে দিয়েছিস। আমাকে কি তো জন্তু জানোয়ার বা ফকির বকাটে মনে হয় যে রাস্তাঘাটে জঙ্গলে গুহায় যেখানে সেখানে বাসা করব? আমার বাড়ি আছে, ঘর আছে, ফ্ল্যাট আছে, সঙ্গে আছে বিছানাও। শ্রাবণ চৌধুরী ছোট লোক নয় যে বাড়িঘর বিছানা ছেড়ে রাস্তাঘাটে এসব করবে। কথাগুলো বলে গাড়ি স্টার্ট দেয়। সোহা আর চোখে তাকিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। হাসান ড্রয়িং রুমে আসতে ওর নানি হোসনে আরা বেগম বলেন, কিরে নাচ জামাই, এত দেরি করছস কেন বাসর ঘরে যেতে? দেখো নানু, এসব উল্টো পাল্টো নামে একদম ডাকবে না আমাকে। উল্টা পাল্টা কোথায়? তুই তো আমার নাতিরই জামাই। আমিও তো তোমার নাতি, তাই ওই বাছারকে নাতি বউ বলে ডাকবে। রিমা বেগম শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলেন, আম্মা, আপনি শুধু শুধু কেন ওর পিছনে লাগেন? হাসান, তুমি যাও। হাসান নানির দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ড্রয়িং রুমে এখন আর কেউ নেই, সবাই হয়তো চেঞ্জ করতে গেছে। রুমে প্রবেশ করে ধীর পায়ে হার্টবিট বেড়ে গেছে, কেমন নার্ভাস ফিল হচ্ছে। বিছানায় বসে থাকা রিতার দিকে একবার তাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। রিতার দিক থেকে কোনো শব্দ আসে না। হাসানের কানে হয়তো মৃদু স্বরে সালামে জবাব দিয়েছে। দরজা লাগিয়ে দেয়, হেঁটে এগিয়ে আসে বিছানার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। 5-7 মিনিট পেরিয়ে অধৈর্য হয়ে রিতা মুখ তুলে হাসানের মুখের দিকে তাকায়। ঘুমটার আড়াল থেকে ওর কাছে না এসে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছে কেন? হাসান গম্ভীর গলায় বলে, কিরে, এখনো বসে আসিস কেন? রিতা অবাক কণ্ঠে বলে, কি করব? কি করবি মানে? আমার পা ছুঁয়ে সালাম করবি? আবার কি? নাম বিছানা থেকে সালাম কর। কিসের? তুমি এসে আমার ঘুমটা তুলবে? তুই আগে সালাম করবি। না, আমি বিছানা থেকে নামতে পারবো না এখন। তুমি এসে ঘুমটা তোলো। বাসর রাতে জামাইয়ের পা ছুঁয়ে সালাম করতে হয়, জানিস না? কে বলেছে তোমাকে? সব আজেরা নিয়ম। তুমি এসে আমার ঘুমটা তোলো দ্রুত। পারবো না। যা। চলে যাব কিন্তু এই রুম থেকে। যা। রিতা বিছানা থেকে নামার জন্য উদ্যত হতে হাসান ওকে থামিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। দ্রুত ঘাড় তার আমি ছাড়বি না জীবনে। না। তো হাসান বিছানায় উঠে বসে রিতার সামনে। দুজনেরই হার্টবিট দ্রুত গতিতে ছুটে চলেছে। হাসান ধীরে ধীরে রিতার ঘুমটা তোলে। মায়াবী চেহারা উন্মুক্ত হয় হাসানের চোখের সামনে। দুজনে একে অপরের মুখের দিকে পলকহীন তাকিয়ে থাকে অনেকক্ষণ। হাসান ঘুমটা ফেলে দেয় পেছনে। রিতার হাত দুটো দুই হাতে মুঠো করে ধরে চুমু খায়। হাসানের ওষ্ঠের গভীর ছোঁয়া পেয়ে রিতার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। হাসান রিতার মুখের দিকে তাকায়, আবার হাত ছেড়ে দুই হাতে আগলে ধরে মুখশ্রী। রিতা হাসানের হাতের উপর নিজের দুই হাত রাখে, দৃষ্টি একে অপরের চোখে স্থির। হাসানের ঘোর লাগা দৃষ্টি, চোখ দুটোই যেন মনের কথা বলে দিচ্ছে। হাসানের স্পষ্ট মনে আছে, ও যখন প্রথমে বাড়িতে এসেছিল তখন রিতা ওর ধারে কাছেও ঘেঁষত না। ওকে দেখেই লুকিয়ে লুকিয়ে থাকতো, মায়ের আঁচল ধরে ঘুরতো, আর ওকে দেখলে মায়ের আড়ালে নিজেকে আড়াল করে নিত। তারপর আস্তে আস্তে সময় গড়ায় রিতা পরিবর্তন হয়। হাসান যতক্ষণ বাড়িতে থাকতো ওর পেছনে পেছনে ঘুরঘুর করতো, হাজারো বায়না ধরতো হাসানের কাছে। সময়ের ব্যবধানে হাসানের মায়ায় জড়িয়ে পড়ে। একদিন বিকেলে হুট করে হাসানকে বলে বসে, আমি তোমাকে ভালোবাসি। হাসান অনেক জোরে ধমক দিয়েছিল সেদিন রিতাকে। রিতা কাঁদতে কাঁদতে ছাদ থেকে নেমে এসেছিল, কিন্তু থেমে থাকেনি। প্রতিদিন হাসানকে মনে করিয়ে দিয়েছে ও হাসানকে ভালোবাসে। হাসান প্রচুর বকাঝকা করতো, রিতাকে ইগনোর করতো। একা থাকলে রিতাকে নিজের আশেপাশে ঘেঁষতে দিত না সহজে। তারপর একদিন উপলব্ধি করেও নিজেও রিতাকে ভালোবেসে ফেলেছে। তখন থেকে রিতাকে আরও বেশি ইগনোর করতো, কর্কশ স্বরে কথা বলতো, কিন্তু কোনো কিছুতেই থেমে থাকেনি রিতা। ওর অনুভূতি একটুও ম্লান হয়নি হাসানের খ্যাক খ্যাক আর কঠোর আচরণে। রিতা হাসানের গালে হাত রেখে বলে, কি ভাবছো এত? হাসান মুচকি এসে দুদিকে মাথা নাড়ায়। রিতার গাল থেকে এক হাত সরিয়ে নিয়ে রিতার কপালে ওষ্ঠ ছোঁয়ায়। রিতার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে বলে, কি চাস আমার কাছে?
রিতা হাসানের ঘাড়ের উপর হাত রেখে বলে, তোমাকে আর তোমাকে আর তোমাকে হাসান মৃদু হাসে সোজা হয়ে বসে বলে, আমি তো আজ থেকে তোরই। আমাকে ছাড়া আর কি চাস আমার কাছে? তুমি যখন আমার, তখন তোমার সব কিছুই তো আমার। আলাদা করে আবার কেন চাইতে হবে? হাসান কথা বলে না, নিঃশব্দে আলিঙ্গন করে নববধূকে। রিতা নিজেও শক্ত করে জড়িয়ে ধরে। ওর হাজারো অপেক্ষার অবসান ঘটিয়ে ওর প্রিয় পুরুষ ওর হয়েছে একান্তই ওর। 2 রাকাত নফল নামাজ আদায় করে উঠে দাঁড়ায় দুজন। হাসান নিজেই জানামাজ দুটো ভাঁজ করে রেখে দেয়। গায়ে শুভ্র রঙা পাঞ্জাবি খুলে রেখে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে দ্রুত পায়ে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে রিতাকে। ডিম লাইটের আবছা আলোয় ড্রেসিং টেবিলের আয়নায় দুজনকে দেখা যাচ্ছে। দুজনের দৃষ্টি আয়নার দিকে স্থির। রিতা, হুম। ভালোবাসি তোকে। রিতা হাসানের মুখের দিকে দেখার চেষ্টা করে। হাসান রিতার গালে চুমু খায়, গালের সঙ্গে নিজের গাল ঠেকিয়ে বলে, নিজে প্রেমে পড়লি, ভালোবাসলি, মায়ায় জড়ালি, সঙ্গে আমাকেও ভালোবাসা শেখালি, মায়ায় ফেললি, তারপর নিজের করে নিয়েই ছাড়লি। এত ভালো কিভাবে বাসলি? রিতা জোর করে হাসানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। গলার স্বর কিছুটা কঠোর করে বলে, আমার কাছে একদম আসবে না তুমি। হাসান বিস্মিত হয়ে বলে, কেন? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, খ্যাক খ্যাক করে কথা বলেছো সব সময়। সেদিন তো ঠাস করে একটা চড়ও বসিয়ে দিলে। বলতে বলতে নিজের গালে হাত রেখে কি জোরেই না চটটা দিয়েছিল। সেদিন অনেক ব্যথা পেয়েছিল। হাসান নিজেও কিছুটা রাগী গলায় বলে, শুধু চর দিয়েছি, তোকে তো উল্টো করে ঝুলিয়ে রাখা উচিত ছিল। মরতে চাইলি কেন? বিয়ে করতে রাজি হচ্ছিলে না কেন? বিয়ে করতে না চাইলেই মরতে হবে? রিতা কিছু না বলে বিছানার দিকে এগিয়ে বলে, ভুলেও আবার ধারে কাছে ঘেঁষার চেষ্টা করবে না, একদম আসবে না আমার কাছে। আজকে আমাদের ফার্স্ট নাইট। নয় হ্যাঁ, ফার্স্ট নাইট তো কি হয়েছে, আসবে না আমার কাছে। বিয়ে করে বাসর রাতে যদি বউকে কাছে না পাই, তাহলে বিয়ে করে লাভ হলোটা কি? আর বাসর ঘরে বউ রেখে করবোটা কি? যা নিজের রুমে গিয়ে ঘুমা। সত্যিই চলে যাব? হ্যাঁ যা। রিতা ঘুরে দরজার দিকে এগিয়ে যায়। হাসান পেছন থেকে চিবিয়ে চিবিয়ে বলে, বাকি জীবনে এই রুমে প্রবেশ করলে তোর খবর আছে। রিতা দরজার কাছে এসে থেমে যায়, ঘাড় ঘুরিয়ে তাকায় হাসানের দিকে। হাসান আবারও বলে, যা। রিতা দরজার কাছ থেকে ফিরে এসে হাসানের সামনে দাঁড়ায়। কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে হাসানকে। হাসান ওকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করে বলে, যাচ্ছিস না কেন? যা। আমাকে এভাবে ধরেছিস কেন? সর। রিতা মায়া ভরা স্বরে বলে, এই যে ধরেছি, মৃত্যুর আগ আর কোনো ছাড়াছাড়ি নেই। আমি রিতা নিজেকে সঁপে দিলাম তোমার কাছে, অনন্তকালের জন্য। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ ফ্রেশ হয়নি, শুধু প্যান্ট পরে বিছানায় বসে আছে। সোহার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এই ডানির বাচ্চা, এদিকে আয়। সোহা শ্রবণের কাছে এগিয়ে আসে। শ্রবণের চাহনি দেখেই বুঝতে পারছে শ্রবণ কি চাইছে। গাড়িতেও তো বলেছে, বেশ কয়েকবার মিনমিন করে বলে, আমার ভীষণ টায়ার্ড লাগছে। আমিও ভীষণ ক্লান্ত তোর মাঝে ডুব দেওয়ার জন্য। সোহা ফেল করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। ওর সত্যি সত্যি ভীষণ ক্লান্ত লাগছে, এখন একটু ঘুমাতে পারলেই ভালো লাগবে। শ্রবণ বসা থেকে উঠে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে 2 কদম এগিয়ে সোহার কাছে এসে দাঁড়ায়। সোহা অতিরিক্ত ছটফটানিতে বিরক্ত হয়। সোহা শ্রবণের কাছ থেকে ছোটার চেষ্টা করতে করতে বলে, ছাড়ো, বমি আসছে আমার। এই সিরিয়াস মুহূর্তে এসে কিসের বমি? সেদিন এমন করছিস, আজ কেমন করলে খবর আছে তোর। চুপচাপ থাক। সোহা শ্রবণকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গল করে বমি করে দেয়। শ্রবণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের আগে রক্তিম আভা ছড়িয়ে পড়ে ফর্সা চেহারায়। চোয়াল শক্ত করে ওয়াশরুমের দিকে তাকায়। বেশ কিছুদিন আগের কথা, সেদিন তো একদম সিরিয়াস মুহূর্তে এসে সোহার বমি পেয়ে যায়। ওকে ঠেলে নিজের উপর থেকে সরিয়ে রুমে বমি করে ভাসিয়ে দিয়েছিল। শ্রবণ নিজেও বমি করতে করতে আধমরা হয়ে গেছিল। সেদিনের পর আর এমন কিছু মাথায় আনেনি শ্রবণ। বেশ কিছুক্ষণ পর কুলকুচি করে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। আবছা আলোয় শ্রবণের চোখ জোড়ায় স্পষ্ট না দেখতে পেলেও বুঝতে পারছে ওকে ভস্ম করে দেওয়ার মতো অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে শ্রবণ। ও কি ইচ্ছে করে এমন করছে নাকি? বমি পেয়ে গেলে কি করবে? শান্তি লাগছে এখন? আমি আমি ইচ্ছে করে করিনি। আজকে থেকে আলাদা রুমে ঘুমাবি তুই। বের হয় রুম থেকে। দাঁতে দাঁত পিষে কথাগুলো বলে ওয়াশরুমে প্রবেশ করে। ওর কি যে রাগ হচ্ছে। সোহা বিড়বিড় করে বলে, একা রুমে থাকতে ভয় লাগে তো আমার। শ্রবণ একেবারে গোসল সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ট্রাউজার পরে বিছানায় উঠে শুয়ে পড়ে চুপচাপ।
সোহা নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝখানে অনেকটা দূরত্ব, দুইজন দুই পাশ ফিরে শুয়ে আছে। সোহার খারাপ লাগছে। শ্রবণ অনেক রেগে আছে, বুঝতে পারছে। ও তো ইচ্ছে করে এমন করেনি। সোহা নিজে থেকে ভয়ে ভয়ে শ্রবণের গা ঘেঁষে আসে, পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি ইচ্ছে করে বমি করিনি, তোমার পারফিউম আর গায়ের গন্ধে গা গুলিয়ে উঠেছিল আমার। শ্রবণ ঝাড়ি দিয়ে সোহার হাত সরিয়ে দিয়ে এক পাশ ফিরে বাজখাই গলায় বলে, তুই কি বলতে চাইছিস? আমার গায়ে দুর্গন্ধ? না না, এমন কিছু না, তুমি তো জানোই সবকিছুই কেমন গন্ধ গন্ধ লাগে আমার। বাইরে ঘোরাঘুরি করেছো, ফিরে গোসল করোনি, সেই জন্যই বোধহয় এমনটা হয়েছে। অন্য দিনগুলোতে তো আর গোসল সেরে আমার কাছে আসো, তাই হয়তো বমি পায় না। শ্রবণ চুপ করে থাকে। হুট করে সোহাকে টেনে এনে জড়িয়ে ধরে বলে, আমার ঘুমের 12টা বাজে, শান্তিতে ঘুমোবা এখন? ইচ্ছে করে করিনি। হ্যাঁ জানি, সব দোষ আমার। বাবু না হওয়া পর্যন্ত আলাদা রুমে থাকবি তুই। 12টার দিকে ফ্ল্যাটে ফেরে শ্রবণ। রুমে এসে দেখে সোহা ঘুমিয়ে আছে। হাতে চাবি আর ফোন ওয়ালেট রেখে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে আগায় ফ্রেশ হওয়ার জন্য। বুকে নখের আঁচড় লাগতেই নিজের নখের দিকে তাকায়। কিছুটা বড় হয়ে গেছে নখগুলো। এখন আর নিজের নখ নিজে কাটে না শ্রবণ, সোহাই কেটে দেয়। শার্ট খুলে রেখে ওয়াশরুম থেকে ফিরে আসে। আবার ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলে নীল কাটার খুঁজতে শুরু করে। খুঁজে না পেয়ে বিড়বিড় করে সোহাকে গালি দেয় কয়েকটা। কোথায় রেখেছে আরও কতক্ষণ খোঁজাখুঁজির পর পায়। কাটারটা নিয়ে সোফায় বসে 4 হাত পায়ের নখ কেটে বসা থেকে উঠে দাঁড়ায়। নখ একটু বড় হলে শ্রবণের অস্বস্তি হয়। বড় নখ ওর একদম সহ্য হয় না। নখগুলো সামান্য বড় হয়েছিল, তাতেই কেটে ফেললো। ড্রেসিং টেবিলের দিকে এগিয়েও থেমে যায়। ঘুরে বিছানার কাছে এগিয়ে আসে। ব্ল্যাঙ্কেটের নিচ থেকে সোহার হাত বের করে ওর হাতের দিকে তাকায়। সোহার পাশে বসে যত্ন নিয়ে ওর হাতের নখগুলো কেটে দেয়। ঘুমে বিভোর সোহাও বুঝতেও পারে না কিছু। পায়ের কাছে বসে পা কোলের উপর তুলে নিয়ে পায়ের নখগুলো কেটে দেয়। পাজোড়া ঢেকে দিয়ে নখ তুলে বাস্কেটে ফেলে। নেল কাটার জায়গা মতো রেখে ওয়াশরুমে প্রবেশ করে। সোহার ঘুম ভাঙে 2টার পরপর। আড়মোড়া দিয়ে উঠে বসে। চুলগুলো হাত কোপা করে ফোন হাতে নেয় সময় দেখার জন্যে। 2টার উপর বেজে গেছে দেখে চিন্তিত হয়ে দরজার দিকে তাকিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। শ্রবণ এখনো ফেরেনি। দরজা খুলতে টিভির সাউন্ড কানে ভেসে আসে। রুম থেকে বেরিয়ে দেখে শ্রবণ সোফায় বসে টিভি দেখছে। কখন এসেছো? শ্রবণ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। সোহার মুখের দিকে গম্ভীর গলায় বলে, খেয়েছো? ডাকুনি কেন আমাকে? সোহা আর কিছু না বলে রুমের দিকে আগায়। মুখ ধোয়ার সময় হাতের দিকে নজর পড়ে। ও তো ওর নখ কাটেনি আজ। ওর নখ গেল কোথায়? কে কাটলো? শ্রবণ। বিস্ময়ে সোহার চোখ জোড়া বড় বড় হয়। শ্রবণ ওর নখ কেটে দিয়েছে? যেই ছেলে এখন নিজের নখ কাটে না, সেই ছেলে ওর নখ কেটে দিয়েছে। কিন্তু ও কখন কাটলো? ঘুমিয়েছিল তখন? হতে পারে। পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের নখগুলো কাটা হয়েছে। সোহার কেন যেন খুব ভালো লাগছে এখন। আনন্দ অনুভব হচ্ছে, সুখ সুখ লাগছে। ফ্রেশ হয়ে সোফার কাছে এগিয়ে আসে। শ্রবণ টিভি অফ করে বসা থেকে উঠে দাঁড়ায়। সোহা শ্রবণের সামনে দাঁড়িয়ে ওর হাত দুটো ধরে নখের দিকে তাকায়। দেখে শ্রবণ নিজের নখও কেটেছে। শ্রবণের হাত দুটোতে চুমু খেয়ে ওকে জড়িয়ে ধরে শক্ত করে। শ্রবণ কিছু বুঝতে না পেরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পাগল হয়ে গেল নাকি ডাইনির বাচ্চাটা? এই, কি হয়েছে তোর? মাথা খারাপ হয়েছে? নাটক করছিস স্যার? সোহা শ্রবণের বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। সোহার চেহারা হাস্যোজ্জ্বল, চোখ মুখ চকচক করছে, অনেক সুন্দর দেখাচ্ছে। সোহা শ্রবণের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি অনেক ভালো। শ্রবণ কপাল কুচকায়। কয়েক সেকেন্ড বাদে কপাল ভ্রু টান টান হয়। হয়তো আজ করতে পারলো সোহার এমন আচরণ আর কথা বলার কারণ। নিজেও আলতো হাতে জড়িয়ে ধরে এক গম্ভীর গলায় বলে, খিদে পেয়েছে আমার। চলো খেতে দিচ্ছি। খুশিতে সোহার চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়ে গেছে। শ্রবণের এতটুকু যত্ন ওকে অসীম সুখানুভূতি দিচ্ছে। শ্রবণকে ছেড়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে চোখের পানি মুছে নেয় ওড়না দিয়ে। শ্রবণ ওর পেছন পেছন এসে চেয়ার টেনে বসে। মুখ তুলে সোহার মুখের দিকে তাকিয়ে আছে। সোহা একবার ওর মুখের দিকে তাকিয়ে খাবার বাড়ায় মনোযোগী হয়। শ্রবণ কফি খেতে চায়। সোহা কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে আগায়। ওর পেছনে পেছনে শ্রবণ নিজেও রান্নাঘরে প্রবেশ করে। সোহার পাশে দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। আর কিছু লাগবে তোমার? শ্রবণ হ্যাঁ না কিছুই বলে না। ওকে নিশ্চুপ থাকতে দেখে সোহা আর কিছু বলে না। কফি বানানো হলে শ্রবণের হাতে কফির মগ দেয়। কফি আর চিনির কৌটা সরিয়ে রেখে রান্নাঘর থেকে হয় শ্রবণ আবার ওকে পেছনে পেছনে রুমে ফিরে আসে। সময় দেখে নিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে প্রবেশ করে সোহা। শ্রবণ বিছানায় বসে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিতে দিতে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। কফি খাওয়া শেষ করে নিজের ফোন খুঁজতে শুরু করে। রুমের কোথাও ফোন খুঁজে না পেয়ে ড্রয়িং রুমে আসে। সোফা টি টেবিলের উপর কোথাও ওর ফোন নেই। ফোনের হাত পা গোজালো নাকি গেল কোথায়? পুনরায় রুমে ফিরে এসে রুম তন্ন তন্ন করে খুঁজে মেজাজ গেছে বিগড়ে। ওয়াশরুমের দরজায় জোরে জোরে করাঘাত করে উঁচু গলায় বলে, এই সোহা, আমার ফোন কোথায়? ওয়াশরুমের দরজা এত জোরে জোরে শব্দ হয় ভয় পেয়ে গেছে সোহা।
শ্রবণের কথা শুনে বলে, আমি জানি না তো, তোমার হাতেই তো দেখছিলাম। গোসল করতে কতক্ষণ লাগে? সারাদিন ধরে গোসল করবি নাকি? বের হ, ফোন খুঁজে দে আমার। একটু আগেই তো আসলাম গোসল করতে। দ্রুত বের হবে তো থেকে। বাজখাই গলায় বকাগুলো উচ্চারণ করে প্রস্থান করে। সোহা হতাশার শ্বাস ফেলে ড্রেস চেঞ্জ করতে শুরু করে। গোসল করতে এসেছে 10 মিনিটও হয়নি। একজন মেয়ের কি 10 মিনিট লাগে না গোসল করতে? ও ওয়াশরুমে ঢুকলে শ্রবণের মাথায় আগুন ধরে। ও চোখের আড়াল হলে শ্রবণের এটা লাগে ওটা লাগে, এটা খুঁজে পায় না সেটা খুঁজে পায় না, ডাকাডাকির উপরে রাখে কাছ থেকে সরলে। শুকনো পোশাক পরে চুলে টাওয়েল পেঁচাতে পেঁচাতে দ্রুত পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ বিছানায় বসে আছে রাগে লাল হয়ে। নিজের ফোন রেখে এখন নিজেই খুঁজে পাচ্ছে না, আবার রেগে বোম হয়ে আছে। ড্রেসিং টেবিলের উপর নজর বুলায়। শ্রবণ বসা থেকে উঠে সোহার কাছে এগিয়ে আসে। ও চুল থেকে টাওয়েল খুলে নেয়। ভেজা চুলগুলো পিঠময় ছড়িয়ে পড়ে, টুপটাপ পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। রুমের সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। আমি গোসল করে আসছি, তুই যতক্ষণে খুঁজে বের কর। আমার ফোন থেকে কল করলেই তো পেয়ে যেতে। শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করতে করতে বলে, তোর ফোনের পাসওয়ার্ড জানি না আমি। ফোন খুঁজে বের করে চার্জে লাগিয়ে রাখবি, দেখলে বের হবো আমি। সোহা আর কিছু বলে না। ব্যালকনি থেকে শুকনো টাওয়েল এনে নিজের চুল পেঁচিয়ে নেয়। নিজের ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে ফোন করে। রিংটনের মৃদু সাউন্ড ভেসে আসছে রুমের বাইরে থেকে। রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে আগায়। রান্নাঘরে এসে দেখে চুলার পাশে ফোন। বুঝতে পারে তখন ওর পেছন পেছন এসে এখানে রেখে চলে গেছে। এখানে রেখে গিয়ে বেডরুম আর ড্রয়িং রুম তছনছ করে ফেলেছে ফোন খুঁজতে খুঁজতে। ফোন হাতে নিয়ে দেখে মিসড কলে ডাইনি 2 নাম্বার বাচ্চা লেখা। ওর নাম্বার ডাইনির 2 নাম্বার বাচ্চা দিয়ে সেভ করেছে। কৌতূহলী ফোন আনলক করে। আর কারো নাম্বার কি এমন অদ্ভুত নামে সেভ করেছে? ফোন আনলক করে অবাক হয়, ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। শ্রবণের ফোনের হোম স্ক্রিনে ওর পিকচার ওয়ালপেপারে দেওয়া। এই পিকচার কবে আর কখন তুললো? পরনের ড্রেস দেখে বুঝতে পারছে বেশ অনেকগুলো দিন আগের পিকচার এটা, কারণ গত 2 মাসের মধ্যে এই ড্রেস পরেনি সোহা। পিকচারটা দুপুরে তোলা হয়েছে। সোহার এলোমেলো ভেজা চুলগুলোর ডগায় ফোটা ফোটা পানি জমে আছে। মুখের সামনে ছোট ছোট চুলগুলো পড়ে আছে। অন্যমনস্ক হয়ে কোনো দিকে তাকিয়েছিল বোধহয়। ওর অজান্তে শ্রবণ পিকচারটা ক্যাপচার করেছে। অনেকগুলো দিন হয়ে গেছে সোহা শ্রবণের ফোন আনলক করে না, তাই হোম স্ক্রিনের ওয়ালপেপারও চোখে পড়েনি। গ্যালারিতে ঢুকে কয়েকটা পিকচার ছাড়া নিজের আর কোনো পিকচার পায় না। যেই কয়েকটা পিকচার আছে সবগুলোর অজান্তেই তুলেছে শ্রবণ। কিছুক্ষণ ওয়ালপেপারে থাকা নিজের পিকচারটার দিকে তাকিয়ে থেকে বেডরুমের দিকে আগায়। শ্রবণ ওর পিকচার ওয়ালপেপারে দিয়ে রেখেছে, এটা ওর কাছে অবিশ্বাস্য লাগছে। রুমে এসে শ্রবণের ফোনটা চার্জ লাগিয়ে বিছানায় বসে পড়ে। আধা ঘন্টারও বেশি সময় পর ওয়াশরুম থেকে বের হয় শ্রবণ। ওর হাতের দিকে তাকিয়ে সোহার চোখে বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। আবার শ্রবণ নিজেরা সোহার কাপড় চোপড় ধুয়ে নিয়ে এসেছে। ওর হাতে দুজনের ভেজা কাপড় চোপড়। সোহা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, তুমি এইসব ধুয়েছো কেন? শ্রবণ বলে না কিছু। কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় শ্রবণ চৌধুরী। সোহার কাছে এগিয়ে আসতে শ্রবণ ভেজা কাপড়গুলো সোহার হাতে ধরিয়ে দেয়। টাওয়েল পরে ব্যালকনিতে যাবে না। সোহা কাপড়গুলো নিয়ে ব্যালকনিতে চলে আসে। শীত জেঁকে বসেছে প্রকৃতিতে। আজ রোদ ওঠায় শীত কিছুটা হলেও কমেছে। গত কয়েকদিন টানা রোদ ওঠেনি। বাইরে রোদ ঝলমল করছে আজ। কাপড় চোপড় মেলে দিয়ে বেতের চেয়ারে বসে। বেশ কিছুক্ষণ পর শ্রবণ নিজেও ব্যালকনিতে আসে, বসে সোহার পায়ের কাছে ফ্লোরে। সোহা বিচলিত হয়ে বলে, ঠান্ডার মধ্যে এখানে বসেছো কেন? উঠে বসো। শ্রবণ ওঠে না, কোনো কথাও বলে না। সোহার পেটের উপর হাত রাখে, কোলের উপর মাথা রেখে পেটের দিকে তাকিয়ে রইল পলকহীন। সোহা শ্রবণের ভেজা চুলে হাত বুলায়, পরনের ওড়না দিয়ে আরো ভালোভাবে মুছে দেয়। তোমার চুল পেকে গেছে। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, কপাল ভ্রু কুঁচকে বলে, আসলেই? হ্যাঁ। কতগুলো? একটাই তো দেখছি। তোল ওটাকে। সোহা পাকা চুলটা তুলে দেয়। শ্রবণ চুলটা হাতে নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। সোহার মুখের দিকে তাকিয়ে বলে, আমি তো বুড়ো হয়ে গেছি, দেখা যাচ্ছে। এখন তো তোর নজর আরো বেশি বেশি অন্য ছেলেদের দিকে যাবে। সোহার চেহারায় আধার নেমে আসে। এসব কি বলছো তুমি? ঠিকই বলেছি। এখন তো আর আমাকে ভালো লাগবে না তোর কাছে, কারণ আমি বুড়ো হয়ে গেছি, তাই না? আমাকে তোমার এমন মনে হয়? কারো চেহারায় লেখা থাকে না তার চরিত্র কেমন, ভেতরটা কেমন। তোর মা খালার চেহারা তো ভালোই দেখা যায়, কিন্তু ওদের ভেতরটা তো পুরো নোংরা, কালো কুচ্ছিত। আমি তো মা খালার মতো না। হতে কতক্ষণ? আমি তোমার স্ত্রী, তোমার সন্তানের মা হতে চলেছি। তোর মাও তোর বাপের স্ত্রী। তোরা 2 ভাই বোন হওয়ার পরেও তোর মা পরকীয়ায় লিপ্ত হয়, অন্য পুরুষের সঙ্গে হোটেলে গেছে। তোর নানি খারাপ, তোর মা খারাপ, তোর খালাও খারাপ। তুইও যে তাদের মতো হবি না, করবি না, তার গ্যারান্টি আছে? আমাকে আর আমার সন্তানকে ফেলে যে অন্য পুরুষের হাত ধরে চলে যাবি না, তার কি গ্যারান্টি আছে? সোহা চুপ হয়ে গেছে। শ্রবণ আবারও বলে, আমি কোনো সন্তান চাইনি, একটা কারণেই। তুই যদি কোনোদিন আমাকে ঠকাস, ছেড়ে চলে যাস,
ওখানে আমার বা কি হবে? আমার সন্তানের অবস্থা কেমন হবে? তুই নিজেকে দেখ, এই স্পর্শ সে আমাকে দেখ। আমাদের কারো জীবনে স্বাভাবিক নয়, তার কারণ এটাই, সিয়া মনিমার সঙ্গে কথা বলে না, এই স্পর্শ তানিয়াকে সহ্য করতে পারে না, ও চেহারাও দেখতে চায় না। আমার সন্তানকে জন্ম দিয়ে তুই যদি ওকে এমনই একটা জীবন দিস, তাহলে জন্ম দেওয়ার তো প্রয়োজনে নেই, তাই না? জীবন তো লাশ হয়ে বেঁচে থাকবে, তার থেকে জীবন না থাকে ভালো নাকি? আমার সন্তানের অবস্থা যদি আমাদের কারো মতো হয়, ওকে আমি কি করবো নিজেও জানি না। আমি যা সহ্য করেছি এই জীবনে, তার বিন্দু পরিমাণ সহ্য করতে দিব না আমার সন্তানকে। ওর চুল পরিমাণ কষ্ট আমি মেনে নিব না। একটু থেমে আবার বলে, নানি আর মাখালাদের মতো হবি? ওদের মতো চরিত্র বানাবি? আমাকে আর আমার সন্তানকে ফেলে চলে যাবি? অন্য পুরুষের হাত ধরে হাঁটবে ঘুরবি? কথা বলছিস না কেন? কথা বল। ছেড়ে যাবি আমাকে? তোর মায়ের কথা মতো আমাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষকে বিয়ে করবি? আমার বুকের ভিতর কত যন্ত্রণা হয় তুই জানিস? সোহা কথা বলছে না, কেমন পাথরের মতো হয়ে বসে আছে। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে সোহার বুকে মুখ গুজে। সোহার দম বন্ধ হয়ে আসছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কথা বলার শক্তিটুকু লোপ পেয়েছে। এখন শ্রবণের উপর দৃষ্টি রেখে মনে মনে বলে, অদ্ভুত মানুষ তুমি শ্রবণ চৌধুরী। আমার বুকে যন্ত্রণা তৈরি করে দিয়ে সেই বুকে মুখ গুজে নিজের যন্ত্রণা কমাচ্ছ তুমি। সোহার ফোপানো আওয়াজ পেয়ে শ্রবণ মুখ তুলে তাকায়। সঙ্গে সঙ্গে সোহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে শ্রবণের চোখের ভিতর ঢুকে যায়। শ্রবণ চোখ বন্ধ করে আবারও তাকায়। এক চোখ ঝাপসা হয়ে গেছে সোহার চোখের পানি পড়ায়। সোহা চোখ মুখ মুছে শ্রবণের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, এসব কথা তুমি কেন বলো আমায়? এসব কথা শুনলে আমার অনেক যন্ত্রণা হয় বুকে। সন্তান তো তোমার একার না, ও আমারও সন্তান। তোমাদের ছেড়ে কেন যাব আমি? ওকে বাঁচিয়ে রাখতে এত আহাজারি কান্নাকাটি করলাম কি ছেড়ে যাওয়ার জন্য? দেখো আমার দিকে, আমি কারো মতো না, আমি আমার মতো। তুমি যা বলো সবই তো শুনি আমি। তুমি যেভাবে চাও সেভাবেই চলি। তোমাকে ছেড়ে, আমাদের সন্তানকে ছেড়ে কোথাও যাব না আমি। প্রয়োজনে তুমি আমাকে এভাবে সারা জীবন বন্দি করে রেখো। তবু প্লিজ এসব কথা আর কখনো বলো না। এসব শুনলে নিজেকে ঘৃণা লাগে আমার নিজের কাছে। আয়নায় তাকাতে পারি না আমি নিজের দিকে। তুমি তো এতদিন বুঝে গেছো আমি কেমন। আমি তোমাকে ভালোবাসি, তোমার সবকিছু মেনে নিয়েই তোমাকে ভালোবাসি। আমি সত্যিই ভালোবাসি। মৃত্যু ব্যতীত অন্য কোনো পরিস্থিতিতে তোমাকে আর আমাকে, আমাদের সন্তানকে ছেড়ে যাব না আমি। গেলে তো আগেই যেতে পারতাম, সুযোগ কি ছিল না আমার কাছে? তোমার অগোচরে ভার্সিটি থেকে কি পালিয়ে যেতে পারতাম না? চাইলে কি এই ফ্ল্যাট থেকে পালাতে পারতাম না? আব্বু আম্মু যার সঙ্গে বিয়ে ঠিক করলো তাকে মেনে নিয়েছিলাম আমি, কিন্তু হুট করে তুমি আসলে ঝড়ের বেশে। নিয়তি হিসেবে তোমাকেই মেনে নিলাম, আমি ভালোবাসলাম। তুমি আমাকে মারো, কাটো, খুন করে ফেলো, কিন্তু এমন কোনো কথা বলো না আর। এইসব শুনলে কষ্ট লাগে, আমার যন্ত্রণা হয়, নিজেকে ঘৃণা লাগে। শেষ করে দিতে ইচ্ছে করে এই জীবন। মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাই আমি, দিশেহারা হয়ে পড়ি। কেমন অনুভূতি হয় বলতে পারি না আমি তোমায়। তুমি ভালো করে দেখো, আমি ওদের মতো না। শ্রবণ কোনো কথা বলে না, বলতে পারছে না, মস্তিষ্ক এলোমেলো হয়ে গেছে। সোহাকে ছেড়ে বসা থেকে উঠে উল্টো ঘুরে দাঁড়ায়। সোহার ভীষণ কান্না পাচ্ছে। চেয়ার ছেড়ে উঠে রুমে ফিরে আসে। বিছানায় বসে মুখ চেপে ঘুমড়ে কাঁদে। শ্রবণের এমন কথা ওকে অনেক যন্ত্রণা দেয়। যখন মা খালাকে তুলনা করে ওকে কথা শোনায়, তখন যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসে, বুক ফেটে যেতে চায়। শ্রবণের সবকিছু মেনে নিতে পারলেও এই একটা কাজ মেনে নিতে পারে না। ভয়ে শ্রবণের মুখের উপর কোনো কথা বলারও সাহস পায় না। আজকে কেন কিভাবে বলে দিল এতগুলো কথা। আধা ঘন্টার অধিক সময় পর সোহা নিজেকে স্বাভাবিক করে। শ্রবণ এখনো ব্যালকনিতেই রয়েছে। বিছানা ছেড়ে ওয়াশরুমে প্রবেশ করে হাত মুখ ধোয়ার জন্য আয়নার দিকে তাকায়। কান্নাকাটি করে চোখে মুখের বেহালতাশা করে ফেলেছে, মাথা ভার ভার লাগছে। হাত মুখ মুছে ব্যালকনিতে এসে দাঁড়ায়। শ্রবণ আগের মতোই উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। সোহার ভয় লাগছে এখন। শ্রবণ নিশ্চয়ই ওর উপর অনেক রেগে আছে। তখন তো ঝোঁকের মাথায় কত কিছু বলে ফেললো, এখন কি হবে ওর? শ্রবণ কি করবে ওর সঙ্গে? সোহার গলা শুকিয়ে আসে, ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, খেতে চলো। শ্রবণ নিশ্চুপ থাকে। খাবার খাবে চলো। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার মুখের দিকে তাকায়। শ্রবণের দৃষ্টি আজ অন্যরকম লাগছে। পুনরায় সামনের দিকে দৃষ্টি রেখে থমথমে গম্ভীর গলায় বলে, খাবো না, তুই খেয়ে নে। চলো। যা এখান থেকে। সরি। শ্রবণ বলে না কিছু। সোহা ভয়ে ভয়ে শ্রবণের পাশে এসে দাঁড়ায়, ডান হাতটা ধরে বলে, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও। আর কোনোদিনও বলবো না কিছু। তুমি যা খুশি বলো করো, আমি কিছুই বলবো না আর। যেতে বলেছি এখান থেকে। সোহা ডুকরে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এমন হবে না। তোমার মুখের উপর আর কোনোদিনও কথা বলবো না আমি। শ্রবণ সোহাকে নিজের সামনে টেনে এনে জড়িয়ে ধরে। ভেজা চুলের ভাঁজে হাত গলিয়ে মাথাটা নিজের বুকে চেপে ধরে। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়। সোহার কান্না বন্ধ হয়ে গেছে। আবার বুকে মুখ গুজে রেখে নাক টেনে বলে, খাবে চলো। খেতে ইচ্ছে করছে না, তুই গিয়ে খা, আমি বের হবো এখন।
সোহা বুক থেকে মুখ তুলে তাকায়। শ্রবণ ও সোহার মুখের দিকে তাকায়, একে অপরের মুখের দিকে পলকহীন তাকিয়ে থাকে কিছুক্ষণ। শ্রবণ রেডি হয়ে ফ্ল্যাট থেকে বের হওয়ার আগে সোহার দিকে তাকিয়ে আরও একবার বলে, খেয়ে নে দ্রুত, আমার ফিরতে একটু রাত হবে। ভয় পাবি না, রাতে খেয়ে ঘুমিয়ে পড়বি দ্রুত। সোহা মাথা নাড়ে। শ্রবণ দরজা খুলে বেরিয়ে যায়। সোহা বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। শ্রবণ না খেয়ে বেরিয়ে গেল। ওর গলা দিয়ে এখন খাবার নামবে। সূর্য প্রায় ডুবু ডুবু পশ্চিম আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। হাইওয়ে রোডে দ্রুত গতিতে ছুটে চলেছে শ্রবণের বাইক। হাইওয়ে রোড হলেও এখন যানবাহন চলাচল তুলনামূলক কম, তাই বাইকের গতি আরও বেশি। ওর পেছনে ছুটে আসা সিলভার কালার গাড়িটা ওর বাইকে ধাক্কা মারে সহজে। পেছনে গাড়ি দেখে শ্রবণ রাস্তার সাইডে নিয়েছিল বাইক, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গাড়ি সাইডে এসেই ওকে ধাক্কা দিয়ে ছুটে চলে গেছে মুহূর্তে। শ্রবণের বাইকে যে ধাক্কাটা ইচ্ছাকৃতভাবে দিয়েছে সেটা তো স্পষ্টই। বাইক সহ অনেকটা দূরত্বে এসে ছিটকে পড়েছে শ্রবণ। গলাকাটা মুরগির মতো চটফট করতে করতে উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। পরে থেকে হেলমেট খোলার চেষ্টা করে, এমন সময় ওর সামনে এসে দাঁড়ায় কয়েকটা বাইকগুলো থেকে নেমে দাঁড়ায় কয়েকজন ছেলে, সকলের হাতে হকি স্টিক। হেলমেট পরিহিত থাকলেও ছেলেগুলোকে চিনতে খুব একটা অসুবিধা হয় না শ্রবণের। ছেলেগুলোর মধ্যে কয়েকজন ওদের ভার্সিটি জুনিয়র। এদের মধ্যে থেকে দুজন ছেলে সোহাকে র্যাগিং করেছিল একদিন, আরেকদিন টিস করে কথা বলেছিল, বিনিময়ে শ্রবণ শাস্তিও দিয়েছিল। এরা কি করতে চলেছে তা বুঝতে খুব একটা সময় লাগেনি। শ্রবণের ব্যথাতুর কণ্ঠে বলে, কুত্তার মতো দল বেঁধে এসেছিস, একা আসার মতো সম্মতি নেই। যার মতোই আসি, আজকে তো তোর খবর আছে। শ্রবণকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আগ্রাসী হয়ে হামলা করে ওর উপর। শ্রবণ তো বাইক থেকে ছিটকে পড়েই আধমরা হয়েছিল। এখন এদের হকি স্টিকের বাড়ি খেয়ে যান যায় এলেও উঠতে পারছে না। দুই একটা গাড়ি ছুটে যাচ্ছে, কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। ঠাস ঠাস বাড়ির শব্দ, শ্রবণের গোঙানির শব্দ শোনা যাচ্ছে। মাঝে মধ্যে সাই সাই করে ছুটে চলে যাচ্ছে ইঞ্জিন চালিত যানবাহনগুলো। ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে সোহার। শীতের মধ্যেও শরীর ঘেমে নিয়ে জবজবে প্রায়। ওড়না দিয়ে মুখ গলা মুছতে মুছতে আতঙ্কিত হয়ে রুমের চারিদিকে নজর বুলায়। বুঝতে পারে সন্ধ্যা পার হয়ে গেছে। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। বুকের ভেতর অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। অস্থির হৃদয় ব্যাকুল হয়ে উঠছে শ্রবণের জন্য। এত বাজে একটা স্বপ্ন কেন দেখলো? শ্রবণ এখন কোথায়? ওর এমন লাগছে কেন? তাড়াহুড়ো করে নিজের ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে কল করে। প্রথমবার রিং বেজে কেটে যায়, রিসিভ হয় না। ভয়ে ভয়ে দ্বিতীয়বার কল করে, এবার সঙ্গে সঙ্গে রিসিভ হয়। হ্যালো। হ্যালো। সোহা ফোন কান থেকে সরিয়ে মুখের সামনে ধরে। শ্রবণের তো নাম্বার, কে কল রিসিভ করেছে? শ্রবণের বন্ধুদের থেকে কেউ হতে পারে। পুনরায় ফোন কানে ধরে বলে, হ্যালো, কে? আমি রুস্তম। এই ফোনের মালিক আপনার কে হন? আমার হাজবেন্ড। আপনি কে? আর ওর ফোন আপনার কাছে কেন? ও কোথায়? আপনার হাজব্যান্ড অজ্ঞান হয়ে হাইওয়ে রোডে পড়ে আছে। কারা যেন মারধর করেছে, অবস্থা আশঙ্কাজনক। শ্রবণের অবস্থা সম্পর্কে অবগত হতে সোহার হাত থেকে ফোন পড়ে যায়। লোকটার কথাগুলো কানে বাজছে বারবার। সোহা হাউমাউ করে কেঁদে ওঠে। উদ্ভ্রান্তের ন্যায় ফোন হাতে নিয়ে কান্না করতে করতে কিছু বলে, তবে ওপাশের ব্যক্তি সেসব বুঝতে পারে না। সোহা কল কেটে দিয়ে সামাদ চৌধুরীর ফোনে কল করে। রিসিভ হতে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, দাদা ভাই, ওকে যেন কারা মেরেছে, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। কাকে মেরেছে? কি করছে এসব? তোমার নাতিকে মেরেছে, ওকে বাঁচাও। ওর ফোনে কল করো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ করছি, তুমি শান্ত থাকো, প্ল্যানিং করো না। সামাদ চৌধুরী কল কেটে দেন। সোহা ফোনের স্ক্রিনে তাকিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে ঢলে পড়ে বিছানায়। শ্রবণের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সিয়ামার স্পর্শ। শ্রবণকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটাল থেকে এখানে আসলো দুজন। সোহার ফোনে বারবার কল করে সোহাকে আর পাওয়া যায়নি। তাড়াহুড়ো করে দুজন বেডরুমে প্রবেশ করে। সোহা এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে বিছানায়। দুজন দ্রুত ওর কাছে এগিয়ে আসে। সিয়াম বোনকে ধরলে বুঝতে পারে অজ্ঞান হয়ে রয়েছে। হাত পা শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। চেহারা ফ্যাকাশে, গোলাপি ওষ্ঠজোড়া কালচে দেখাচ্ছে। সিয়াম স্পর্শের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলে, ভাইয়া অজ্ঞান হয়ে গেছে, শরীর ঠান্ডা বরফ। এই জন্যই এতবার কল করার পরেও কল রিসিভ করেনি। স্পর্শ দ্রুত সেন্টার টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। সোহার চোখে মুখে পানি দিতে দিতে নাম ধরে ডাকে দুজন। জ্ঞান ফিরছে না। শ্রবণের অবস্থা দেখে এমনিতে দুই ভাই আতঙ্কিত হয়ে আছে। এখন সোহার এই অবস্থা দেখে আরো ভয় পেয়ে গেছে। সিয়াম ভয়ার্ত কণ্ঠে বলে, ভাইয়া জ্ঞান তো ফিরছে না, এখন কি হবে? হসপিটালে নিয়ে চল। সিয়াম বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। সোহাকে পাজা কোলে তোলার চেষ্টা করে, না পেরে সোহাকে ছেড়ে পাশে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুমি নাও, আমি পারছি না। স্পর্শ দ্রুত সোহাকে পাজা কোলে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ায়। সোহার ওজন অনেক বেড়ে গেছে আগের চেয়ে। মাঝখানে শুকিয়ে গিয়েছিল, এখন আবার শরীর স্বাস্থ্য বেড়েছে। নিচে নেমে আসতেই সিয়াম দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে উঠে বসে। স্পর্শ সোহাকে সিয়ামের কোলে শুইয়ে দিয়ে নিজেও পাশে উঠে বসে সোহার পা জোড়া ধরে রাখে। পায়ের তালুতে ঘষতে ঘষতে ড্রাইভারকে তাড়া দিয়ে বলে, আঙ্কেল দ্রুত চলুন।
ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ছুটে চলে। সিয়াম বোনের গালে মৃদু চাপড় দিতে দিতে ডাকতে থাকে। স্পর্শের ফোন বেজে ওঠে। পকেট হাতে ফোন বের করে দেখে সামাদ চৌধুরী কল করেছেন। দাদা ভাই বলো। ফ্ল্যাটে পৌঁছেছো তোমরা? হ্যাঁ, সোহাকে নিয়ে হসপিটালে আসছি। অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিল, এখনো জ্ঞান ফিরেনি। দ্রুত আসো, আমি ডাক্তারকে বলে রাখছি। ভাইয়ার কি অবস্থা? অপারেশন চলছে। এখনো হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে? এখনই ঠিক হয়েছে, ডাক্তার ভয় পাচ্ছে আবার বন্ধ হয়ে যেতে পারে। আব্বু কোথায়? পুলিশ এসেছে, ওনাদের সঙ্গে কথা বলছে। যে কুত্তার বাচ্চারা ভাইয়ার এই অবস্থা করেছে ওরা একটাও যেন পার না পায়। তা তো পাবেই না, তোমরা দ্রুত আসো। আসছি। গাড়ি এসে দাঁড়ায় হসপিটালের সামনে। সোহাকে গাড়ির ভেতর থেকে বের করে স্ট্রেচারে শোয়ানো হয়। স্ট্রেচারে পিছন পিছন সবাই ছুটে হসপিটালের ভেতরে। শ্রবণের এই অবস্থা, তার মধ্যে আবার সোহা অসুস্থ হয়ে পড়েছে। বাড়ির সবাই ভীষণ চিন্তিত আর আতঙ্কিত হয়ে আছে। কেবিনের ভিতর থেকে ডাক্তার বের হতে শাহিন রেজা চৌধুরী, সিয়াম, সামাদ চৌধুরী আর তনিমা চৌধুরী ডাক্তারের কাছে এগিয়ে আসেন। শাহিন রেজা চৌধুরী বলেন, ডাক্তার, সোহার কি অবস্থা? মা এবং বেবি দুজনেই এখন বিপদমুক্ত। ভয় পেয়ে প্যানিক অ্যাটাক করেছিল, আবার বিপি ড্রপ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। স্যালাইন মেডিসিন সব দেওয়া হয়েছে, টেনশনের কিছুই নেই এখন। জ্ঞান ফিরছে? ঘুমাচ্ছে এখন, কয়েক ঘন্টা পর ঘুম থেকে জাগবে। খেয়াল রাখবেন আবার যেন এমন কিছু না হয়, বারবার এমন হলে বেবির ক্ষতি হবে। আচ্ছা। ডাক্তার চলে যান। নার্সও কেবিনের ভিতর থেকে বেরিয়ে পাশের কেবিনে প্রবেশ করে রোগী দেখার জন্য। সামাদ চৌধুরী, তনিমা চৌধুরী আর সিয়ামের দিকে তাকিয়ে বলেন, তোমরা দুজন এখানে থাকো, শহর কাছে, আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা যাও। সিয়াম কেবিনের ভিতরে প্রবেশ করে। পেছন পেছন তনিমা চৌধুরী প্রবেশ করেন। সোহা নিস্তেজ হয়ে শুয়ে আছে, ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে রাখা। ডান হাতটা বেরিয়ে আছে, হাতে স্যালাইন চলছে। সিয়াম বোনের পাশে টুল টেনে বসে। অনিমা চৌধুরী চাইলেও হসপিটালে আসতে পারেননি, উনি নিজেই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। তনিমা চৌধুরী একটু দূরে দাঁড়িয়ে সোহার মুখের দিকে তাকিয়ে আছেন। সোহার বর্তমান অবস্থায় বলে দিচ্ছে সোহা শ্রবণকে ঠিক কতটা ভালোবাসে। সোহার ঘুম ভাঙে মধ্যরাতে, পিটপিট করে চোখ মেলে তাকায়। সবকিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আবারও তাকায়। অপরিচিত জায়গা দেখে আশেপাশে নজর বুলায়। তখনই স্মরণ হয় শ্রবণের কথা। শ্রবণের কথা স্মরণ হতে অস্থির হয়ে ওঠে। তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসতে চায়, মাথা চক্কর দিয়ে উঠে আবারও শুয়ে পড়ে। আশেপাশে পরিবেশ দেখে বুঝতে পারে হসপিটালের বেডে শুয়ে আছে। ও তো ফ্ল্যাটে ছিল, এখানে আসলো কিভাবে? কে এনেছে ওকে? শ্রবণ? শ্রবণ ঠিক আছে? কোথায় শ্রবণ? ওকে এখানে রেখে কোথায় গেছে? ডান হাতটা আপনা আপনি পেটের উপর চলে আসে। আস্তে ধীরে শোয়া থেকে উঠে বসে। মাথার মধ্যে জানি কেমন করছে, চোখ মেলে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না। শোয়া থেকে উঠে ভীষণ খারাপ লাগছে। বেড থেকে পা নামিয়ে দিতে কেবিনে প্রবেশ করেন তনিমা চৌধুরী। সোহাকে নামতে দেখে দ্রুত এগিয়ে আসতে আসতে বলেন, নামছিস কেন? শুয়ে থাক। সোহা বড় মায়ের দিকে তাকায়। ওনাকে দেখে দুর্বল গলায় বলে, তুমি এখানে? তোর কাছেই তো আছি। কেমন ফিল করছিস এখন? ও কোথায়? ও তোমাকে আসতে দিল এখানে? শ্রবণের কথা বলছিস? হ্যাঁ, কোথায় ও? দরজা ঠেলে সিয়াম ভেতরে প্রবেশ করে। সোহাকে বসে থাকতে দেখে কাছে এগিয়ে এসে বলে, সোয়া ঠিক আছিস তুই? কেমন লাগছে এখন? ভালো লাগছে। ও কোথায়? আমাকে এখানে কে এনেছে? আমি আর স্পর্শ ভাইয়া এনেছি তোকে। চাবি কোথায় পেয়েছে? ও কোথায়? কেমন আছে? কারা মেরেছে ওকে? কথা কেন বলছো না? শান্ত হ তুই। কারা মেরেছে এখনো জানা যায়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে। ভাইয়া হসপিটালে ভর্তি আছে। ওকে অনেক মেরেছে? অনেক ব্যথা পেয়েছে? আমার নিয়ে চলো ওর কাছে। কান্না বন্ধ কর। এভাবে প্যানিক করছিস কেন? আবার অসুস্থ হয়ে পড়বি, বাবুর সমস্যা হবে। শান্ত থাক তুই। আমি ওর কাছে যাবো, আমায় নিয়ে চলো। সোহা নেমে দাঁড়ায়। মাথা চক্কর দিতেই ভাইকে আঁকড়ে ধরে দাঁড়ায়। এত খারাপ লাগছে কেন? তনিমা চৌধুরী সোহাকে ধরে বলে, তুই অসুস্থ, সকালে যাস, এখন রেস্ট কর। সোহা চোখের পানি মুছতে মুছতে কান্না জড়ানো গলায় বলে, আমি এক্ষুনি যাবো ওর কাছে। ওর রাতে খেয়েছে, দুপুরে তো না খেয়ে বেরিয়ে গিয়েছিল। সিয়াম চুপ করে থাকে। চুপ না থেকে কি বা বলবে? শ্রবণ তো খাওয়ার অবস্থায় নেই। ভাইয়া চলো। চল। নিজের কথা না ভাবলেও বাবুর কথা ভাব। তুই অসুস্থ হলে কিন্তু বাবুর সমস্যা হবে। কান্নাকাটি কম কর, নিজেকে শক্ত রাখ। সোহা ভয়ার্ত দৃষ্টিতে ভাইয়ের মুখের দিকে তাকায়। সিয়াম এসব কথা কেন বলছে? শ্রবণের গুরুতর কিছু হয়েছে? তনিমা চৌধুরী চাদর জড়িয়ে দেন সোহার গায়ে।
সিয়াম সোহাকে নিয়ে আইসিইউর সামনে আসে। দেখা হয় সামাদ চৌধুরী, স্পর্শ আর শামীম রেজা চৌধুরীর সঙ্গে। স্পর্শ গম্ভীর হয়ে চুপচাপ বসে আছে। শামীম রেজা চৌধুরী বাবার সঙ্গে কথা বলছেন। সোহাকে দেখে তিনজনই বসা থেকে উঠে দাঁড়ান। শাহিন রেজা চৌধুরী বাড়িতে ফিরে গেছেন। সোহা তিনজনের দিক থেকে দৃষ্টি সরিয়ে আইসিইউ এর দরজার দিকে তাকায়। ওকে এখানে নিয়ে আসলো কেন? শ্রবণ আইসিইউতে রয়েছে। সোহার কোমল হৃদয় আরো বেশি হু হু করে কেঁদে ওঠে। শামীম রেজা চৌধুরী সিয়ামের দিকে তাকিয়ে বলেন, ওকে এখানে নিয়ে এসেছিস কেন এখন? ভাইয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। সোহা জড়ানো গলায় বলে, ওকে অনেক মেরেছি, অবস্থা কি অনেক খারাপ? তুমি এত টেনশন করো না, শ্রবণ সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। অপারেশন সাকসেস হয়েছে। সব কিছু ঠিক থাকলে সকালের মধ্যেই কেবিনে শিফট করে দেব। অপারেশন? অপারেশন কেন? কি হয়েছে? অপারেশন কেন করেছে? তোমরা কেউ কিছু বলছো না কেন আমায়? সোহার কান্না দেখে সিয়াম ওকে চেয়ারে বসায়। তনিমা চৌধুরী সোহাকে ধরতে আসলে সোহা ওনাকে ঠেলে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।